চল স্টার্ট করবো হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি বলতে লাগবে আজকের ক্লাস আর পরের ক্লাস। আজকের ক্লাসে 1.5 ঘন্টা সারফেস কেমিস্ট্রি, তারপরে শুরু করবো হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেন। বইয়ের মধ্যে বার করে ফেল সারফেস কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন। আচ্ছা, পৃষ্ঠতলীয় রসায়ন স্বাভাবিকভাবেই চ্যাপ্টারের নাম বুঝতেই পারছিস সারফেস কেমিস্ট্রি। তার মানে এখানে আমি বেসিক্যালি চলে যাবো সারফেস ফেনোমেনার মধ্যে। কীরকম কেস, চল শুরু করা যাক। সারফেস কেমিস্ট্রি বেসিক্যালি দুখানা টার্ম, চল আমি দেখি ভাই। আমার ধর কোনো একটা সারফেসের উপরে, সারফেস মানে কি আমি জানি পৃষ্ঠতল, সারফেসের উপরে ধর আমার কিছু ভাই দুখানা ফেনোমেনা আছে। কি কি হতে পারে? যদি আমার এটা হচ্ছে সারফেস, সারফেসের উপরে আমার ধর কেউ এসে এরকম চুপচাপ বসে গেল, সারফেসের উপরে এরকম কেউ এসে ধর লেগে গেল, তাহলে সারফেসের উপরে যদি আমার কেউ লেগে যায়, এটাকে আমার কি বলে? এটাকে আমার বলে হচ্ছে অধিশোষণ, অ্যাডজর্পশন। যদি আমার সারফেসের উপরে লেগে যায় এটাকে আমার কি বলে? অধিশোষণ বা অ্যাডজর্পশন। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। আরেকটা কি, যদি ধর আমার এরকম তার সারফেস আছে, সারফেসের ভিতরে যদি কেউ ঢুকে যায়, তাহলে সারফেসের ভিতরে যদি কেউ ঢোকে ওটাকে আমার কি বলে ভাই? শোষণ। ঠিক আছে, এটাকে আমার কি বলে? শোষণ। ইংলিশটা আমার কি? অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন মানে হচ্ছে আমার ভাই কি ভিতরে ঢুকে যাবে, এরকম ভিতরে ঢুকে গিয়ে রিয়াকশন হয়তো করবে। আচ্ছা, অ্যাডজর্পশন মানে কি? অ্যাডজর্পশন মানে হচ্ছে আমার সারফেসের উপর চলবে, সারফেস ফেনোমেনা। বোঝা গেল? তাহলে অ্যাডজর্পশন মানে কি? সারফেসে হবে, আর অ্যাবজর্পশন মানে কি হবে? হচ্ছে ভিতরে আবার চলে যাবে। আচ্ছা, যদি আমার কোথাও ভাই অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন একসাথেই হয়, তাহলে আমার দুটোকে মিলিয়ে বসে হচ্ছে এটাকে আমরা বলে সরপশন। ঠিক আছে, দুখানাকে মিলিয়ে আমার বলে হচ্ছে সরপশন। ক্লিয়ার? অ্যাডজর্পশন প্লাস অ্যাবজর্পশন দুখানা যদি আমার একসাথে হয়, ওটাকে আমার মিলিয়ে কি বলে? সরপশন। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবার আমি ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কোথায়? আমাদের সিলেবাসে আছে এই জিনিসটা, অ্যাডজর্পশন বা সারফেস কেমিস্ট্রি। তাহলে ভাই সারফেস ফেনোমেনা যদি আমার ভাই দুখানাই একসাথে হয়, বাইরেও লাগছে ভিতরেও ঢুকে যাচ্ছে, সেটা আমার কি বলবো? সরপশন। তাহলে অ্যাডজর্পশন প্লাস অ্যাবজর্পশন দুখানা মিলে আমার কি হবে? সরপশন। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের সিলেবাসে কি আছে ভাই? সিম্পলি আছে হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন, তার মানে যা হবে সব সারফেস ফেনোমেনা হয়। আচ্ছা, শুরু করা যাক। পৃষ্ঠতলীয় রসায়নের মধ্যে আমি দেখবো হচ্ছে দুখানা জিনিস ভাই, অ্যাডজর্পশনের মধ্যে আমি দেখবো দুখানা। চল শুরু করা যাক। একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন। কেমিক্যাল আর একটা হচ্ছে আমার কি ভাই? ফিজিক্যাল। কেমিক্যাল অ্যাডজর্পশন মানে হচ্ছে, এটার বাংলাটা হচ্ছে স্বাভাবিকভাবে কেমিক্যালের বাংলা রাসায়নিক, আর সবই দেখবো হচ্ছে আমি অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ। আর এটা আমার কি হবে? ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত অধিশোষণ। রাসায়নিক আর ভৌত, রাসায়নিক অধিশোষণ আর ভৌত অধিশোষণ। তার মানে অধিশোষণ মানে কি আমি তুই বুঝতে পেরেছি। এইবারে ধর আমার কি হচ্ছে, আমি সিম্পলি একটা টার্ম দেখে রাখি ভাই, যেখানে অধিশোষণ হচ্ছে আর যার উপর অধিশোষণটা হচ্ছে কোনটা, এই যে এইমাত্র তোর জন্য ছবি এঁকেছিলাম। অ্যাডজর্পশন মানে আমার কি হচ্ছে ভাই? সারফেসের উপরে এরকম চিপকে যাচ্ছে, এটা হচ্ছে আমার ভাই নর্মাল ছবি ছিল। আচ্ছা দেখ কোনটার নাম কি, দেখতে থাকি। এদিকে দেখা, এটা হচ্ছে নিচে যে আমায় শোষণ করবে, তাকে বলে অধিশোষক, আর যে আমার শোষিত হয় তাকে বলে অধিশোষিত। যে আমার শোষণ করবে তাকে আমার কি বলবে? অধিশোষক, আর যে আমার শোষিত হবে তাকে কি বলবো? অধিশোষিত। বোঝা গেল? দুখানা টার্ম। তাহলে অধিশোষক আর অধিশোষিত, ইংলিশটা আমি লিখে রাখছি। এটাকে বলে হচ্ছে অ্যাডজর্বেন্ট। অধিশোষককে বলে হচ্ছে অ্যাডজর্বেন্ট, আর অধিশোষিতকে বলে হচ্ছে অ্যাডজর্বেট। স্বাভাবিকভাবে অ্যাডজর্বেট, এটা মানে কি? অ্যাডজর্বেন্ট। ক্লিয়ার? তাহলে অধিশোষিত আর অধিশোষক। চলো আমি চলে যাচ্ছে ফার্স্টে ফিজিক্যাল অ্যাডজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশন মানে কি? ঠান্ডা মাথায় দেখো, ফিজিক্যাল অ্যাডজর্পশন মানে ধর আমার কাছে এরকম একটা সারফেস আছে, সারফেসের উপরে ধর আমার সাথে চিপকে গেল এরকম, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, এর ড্রাইভিং ফোর্স কি? আসছি ড্রাইভিং ফোর্স কি? কেমিক্যাল অ্যাডজর্পশন মানে কি ভাই? তাই হবে আমার সবকটা অধিশোষণই আমার চলছে, খুব ভালো কথা, অধিশোষণ চলুক। ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশন নামের মধ্যেই আমার ডিফারেন্সটা আছে। রাসায়নিক অধিশোষণ মানে কি ভাই? কেমিক্যাল অ্যাডজর্পশন মানে হচ্ছে আমার এখানে কেমিক্যাল বন্ড ফর্মেশনের থ্রুতে আমার এটা অধিশোষণটা হবে। বোঝা গেল? কেমিক্যাল বন্ড ফর্মেশন আমার এখানে হবে। আর এখানে কি ভাই? কোনো কেমিক্যাল বন্ড আমার ফর্ম হবে না, জাস্ট নর্মাল ইন্টারাকশন। তাহলে ফিজিক্যাল অ্যাডজর্পশন আর রাসায়নিক অ্যাডজর্পশন আমি দুজনকে এখন কম্পেয়ার করছি। জাস্ট কেমিক্যাল অ্যাডজর্পশনে আমার কি হয় ভাই? কেমিক্যাল বন্ড ফর্ম হয়। কেমিক্যাল অ্যাডজর্পশন আমার কি হয়? কেমিক্যাল বন্ড ফর্ম হয়। ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার কি হয় ভাই? ফিজিক্যাল অ্যাডজর্পশনে কোনো কেমিক্যাল বন্ড ফর্ম হয় না, এর মধ্যে জাস্ট সিম্পল ইন্টারাকশন থাকে। কোন ইন্টারাকশন থাকে? ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, ভ্যান ডার ওয়ালস ফোর্স। ইনফ্যাক্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স আমি তুই ক্লাস 12-এও সলিউশন চ্যাপ্টারে কোনো না কোনো কোশ্চেনের অ্যান্সার দেখেছি। ভ্যান ডার ওয়ালস এখানে আকর্ষণ বল। তাহলে এখানে সিম্পল কোনো ভাই কি হলো, এখানে কোনো রিয়াকশন নেই, জাস্ট এসে উপরে চিপকে আছে, এটা মানে কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ 2 নম্বর, তাহলে হচ্ছে আমি কম্পেয়ার করছি, কোনো তুলনা আমি জাস্ট দুখানে কম্পেয়ার করতে যাচ্ছি। আচ্ছা এইবারে ধর আমি কি দেখছি ভাই? ধর আমার ফিজিক্যাল অ্যাডজর্পশন দেখি। ফিজিক্যাল অ্যাডজর্পশন কি নিজে থেকেই হয় নাকি আমি কিছু করতে হয়? তুই ভাব সিম্পলি রাসায়নিক অধিশোষণ অলরেডি আমি তুই এক্সাম্পল পড়েছি। কিরকম পড়েছি? একটা রিয়াকশন তুই অলরেডি পড়ে ফেলেছিস। কোন রিয়াকশন? সাপোজ ডাবল বন্ড আমার কাছে আছে ভাই, সি ডাবল বন্ড সি এর মধ্যে নিকেল হাইড্রোজেন দিয়ে আমি রিয়াকশন করছি।
সি ডাবল বন্ড এর মধ্যে নিকেল হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন করলে আমার প্রোডাক্ট কি হয়, ডাবল বন্ড ভেঙে আমার দুদিকে একটা করে হাইড্রোজেন লাগে। এই রিঅ্যাকশন আমি তো অলরেডি অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস 11 কি ক্লাস 10 থেকে পড়ে আসছি এই রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে আমার ধর নর্মাল রিঅ্যাকশন। এইবারে এই রিঅ্যাকশনটা হচ্ছে আমার কি ভাই, যদি ডিটেলসে যাই, যদি আমার তো মেকানিজম এগুলোর কিছুই নেই স্বাভাবিকভাবে, এটার মেকানিজম আমি যদি দেখি, নিকেল সারফেসের উপরে বেসিক্যালি নিকেল সারফেসের উপর আমার ভাই হাইড্রোজেনগুলো আমার কি হয় ভাই, অ্যাডজর্বড হয়, অধিশোষিত হয়, তারপরে ভাই এই হাইড্রোজেন রিঅ্যাকশন করে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিকভাবেই দেখ আমার এখানে কেমিক্যাল অ্যাডজর্পশন হয়েছে, বুঝতে পারলাম এটা কেমিক্যাল অ্যাডজর্পশন হয়েছে। ফিজিক্যাল অ্যাডজর্পশনের এক্সাম্পল কি, নর্মাল ধর আমার কোনো একটা মেটাল পড়ে আছে, মেটালের উপর ধর একটা অক্সাইডের লেয়ার জমে গেল, মেটাল ধর পড়ে আছে, মেটালকে ওপেন রেখে দিয়েছি, ওর উপর ধর একটা অক্সাইডের লেয়ার জমে গেল, এটা হচ্ছে সাপোজ আমার ফিজিক্যাল অ্যাডজর্পশনের এক্সাম্পল। তো যাই হোক, কি বুঝলাম, এটাই বুঝলাম। দেখ তুই ভাব সিম্পলি, বা ধর আমি লোহার উপর মরচে ফেললাম, ওটা আমার অধিশোষণ হচ্ছে, সারফেসের উপর পড়ছে। তুই বল লোহার উপর মরচে ফেলতে হলে তোকে কিছু করতে হবে? তোকে কিছু করতে হবে না, সিম্পল রেখে দিলেই হয়ে যাবে। তার মানে কি বলতো, ফিজিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, স্পন্টেনিয়াস মানে হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত। সিমিলার হতে কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে আমার কি, স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস মানে কি আমার স্বতঃস্ফূর্ত, নিজে থেকেই আমার হবে, আমাকে এক্সটার্নালি কিছু করতে হচ্ছে না। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম। তাহলে আমার কি হচ্ছে ভাই, দুখানাই হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রসেস, আমাকে কিছু করতে হবে না। ক্লিয়ার? স্পন্টেনিয়াস প্রসেস আমার হয়েছে। আচ্ছা পরেরটা আমি যাবো এবার, সবার বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝলাম। তাহলে এখানে ছিল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এখানে আমার কি হচ্ছে ভাই, কেমিক্যাল বন্ড ফর্ম হলো। আচ্ছা এখানে আমার কি হলো ভাই, এটা স্পন্টেনিয়াস, এটাও স্পন্টেনিয়াস, দুজনে আমার স্পন্টেনিয়াস, অসুবিধার কিছু নেই। 3 নম্বর এবার আমি ভাবি, ধর আমার কি হচ্ছে ভাই, সারফেসের উপর এখানে এসে জাস্ট লেগে গেছে, আর এখানে কি হচ্ছে, নতুন জিনিসপত্র আমার ফর্ম হয়ে গেছে। তুই ভাব তাহলে সারফেসের উপরে লেগে যায়, এইবারে ধর তুই কি করছিস, এটাকে ধর হিট করছিস, এটাকে তুই হিট করিস, তুই বল সারফেসের উপর জাস্ট চিপকে গেছে, সারফেসের উপর জাস্ট এরকম লেগে গেছে, তুই চাইলে এই দুটোকে আলাদা করতে পারিস? হ্যাঁ ভাই আলাদা করতে পারিস। সারফেসের উপর জাস্ট এরকম লেগে গেছে হালকা করে, সারফেসের উপর লেগে যায়, তাহলে এদেরকে আলাদা করে আগের ভার্সনে ফিরিয়ে আনা যায়। কিন্তু এখানে আমার কি হয়েছে, সারফেসের উপর লেগে গিয়ে নতুন কিছু ফর্ম হয়ে গেছে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেছে। তাহলে এখানে আমি এদেরকে যদি আলাদা করি, তাহলে আর আগের ভার্সন আমি ফিরে পাবো না। কেন পাবো না? তাহলে ভাই স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমার বন্ড ফর্ম হয়ে গেছে, তাহলে আমি তো নিশ্চয় বন্ড ভাঙছি না। আমি কি বলেছি, জাস্ট দুজনকে যদি আলাদা করে দিই, আমি যদি ইথিলিন আর ভাই হাইড্রোজেন, এটা আমার রিঅ্যাকশন করে এটা বানিয়েছে, তো এর সাথে হাইড্রোজেনকে আলাদা করলে কি আমি এটা ফিরে পাবো না? আমি কোনোদিনই ফিরে পাবো না। আমি ইথিলিন আমার আলাদা জিনিস হয়ে যাবে, হাইড্রোজেন আমার আলাদা জিনিস হয়ে যাবে, এদেরকে আলাদা করা যাবে না এরকম। বোঝা গেল? এখানে আমার কি হয়েছিল, সারফেসের উপর চিপকে আছে, আমি আলাদা করে দিলাম, এখানে কোনো রিঅ্যাকশন হয়নি, আর এখানে রিঅ্যাকশনের নতুন প্রোডাক্ট ফর্ম হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার কি হবে, আলাদাটা করা যাবে না। তাহলে যেখানে আমার আলাদা করা যায় না, মানে আগের স্টেপে ফিরে আসা যায় না, সেই রিঅ্যাকশনকে আমার কি বলে, সেই রিঅ্যাকশনকে বলে হচ্ছে ইরিভার্সেবল রিঅ্যাকশন। তাহলে কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে আমার কি, ইরিভার্সেবল। ইরিভার্সেবল কোথায় পড়েছিলাম, ক্লাস 11-এ পড়েছি। ইরিভার্সেবলের বাংলা হচ্ছে কি, অপরাবর্ত, যেটা আমার ফিরে আসছে না। তাহলে একটা ডাইরেকশনেই চলছে, আমার জাস্ট প্রোডাক্ট ফর্ম হলে, এটা আমার কি ইরিভার্সেবল রিঅ্যাকশন। আর ওটা আমার কি হবে, স্বাভাবিকভাবেই বললাম, ওটা আমার আগের ভার্সনে ফিরে আসছে। আগের ভার্সনে ফিরে আসছে মানে কি, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমার কি রিভার্সেবল। তাহলে কি আমি আগের ভার্সনে ফিরে আসতে পারি, এটা হচ্ছে আমার কি রিভার্সেবল। রিভার্সেবল মানে কি, পরাবর্ত। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে মেন ডিফারেন্স আমি তুই দেখলাম এখন অব্দি, আরও ডিফারেন্স দেখতে থাকছি এবার। বোঝা গেছে? এটা আমার কি ইরিভার্সেবল, এটা হচ্ছে আমার রিভার্সেবল। ক্লিয়ার? আচ্ছা এখানে আমার কি ছিল, তাহলে বন্ড ফর্ম হলো, ওখানে আমার বন্ড ফর্ম হয়নি। এখানে আমার কি ভাই স্পন্টেনিয়াস, ওটা আমার স্পন্টেনিয়াস। এখানে আমার কি হলো ভাই, এটা ইরিভার্সেবল, এগুলো হচ্ছে আমার রিভার্সেবল। এইসব কোশ্চেন তোকে কোথায় করবে, এগুলো স্বাভাবিকভাবে এমসিকিউ এর মধ্যে কোশ্চেন করবে, অলরেডি বুঝে গেছিস। তাহলে এই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে ডিফারেন্স। বোঝা গেল? আচ্ছা এইবারে একটা কোশ্চেন তোর পরীক্ষাতে আসে, সেটা কি ভাই আসে হচ্ছে, এই যে অ্যাডজর্পশন যেটা সারফেস ফেনোমেনা, সেটা তোকে প্রমাণ করতে বলে। অ্যাডজর্পশন যেটা সারফেস ফেনোমেনা, সেটার প্রমাণ আমি কিভাবে করবো? অ্যাডজর্পশন সারফেস ফেনোমেনা বইয়ের মধ্যে সুন্দর করে মার্ক করা আছে, তুই তো বই খুলে রেখেছিস। অ্যাডজর্পশন একটা সারফেস ফেনোমেনা কিভাবে বুঝবো? সারফেসের উপরে আমার অ্যাডজর্ব হবে, মানে কি সারফেসের উপরে আমার চিপকে যাচ্ছে। ধর এই ফেনোমেনাটি আমি লিখবো, বইয়ের মধ্যে আছে, ওখানে ডিটেলসে লিখবো। এটা আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তোকে পরীক্ষাতে প্রশ্ন করবে, দেখাও যে অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। কিভাবে করবো? ধর আমার কাছে আছে হচ্ছে একটা কন্টেনারের মধ্যে সলিউশন আছে। কিসের সলিউশন আছে? আমার কাছে আছে হচ্ছে ভাই মিথিলিন ব্লু। মিথিলিন ব্লু মানে কি, সোজা কথা ব্লু কালারের একটা সলিউশন আছে। ব্লু কালারের সলিউশনের মধ্যে একটা কম্পাউন্ড দিচ্ছি মিথিলিন ব্লু, আমার পুরো সলিউশনের কালার হয়ে গেছে কি ব্লু কালার। এইবার আমি কি করলাম ভাই, এর মধ্যে ধর আমি একটা সলিউশনে দিয়েছি কি এরকম একটা চারকোল ব্লক দিয়েছি। চারকোল ব্লক তুই অলরেডি স্কুলের ল্যাবে দেখেছিস, ক্লাস 11-এ চারকোল ব্লক টেস্ট ছিল, ব্লো পাইপ দিয়ে। এগুলো তোর প্র্যাকটিক্যাল সিলেবাসের মধ্যে আছে, চারকোল ব্লক টেস্ট, ব্লো পাইপ দিয়ে আমি বুনসেন বার্নার ইয়ে করছি, আমার রিয়াকশনগুলো আছে। তাহলে চারকোল ব্লক কালো কালারের, আমি এটার মধ্যে দিলাম, এটা তো আমার কাছে ছিল। সিমিলারলি আমি কি করলাম ভাই, আমার সেম অ্যামাউন্টের সেম কনসেন্ট্রেশন আমার কাছে আরও একটা সলিউশনও আছে। সেম অ্যামাউন্টের সেম কনসেন্ট্রেশন আমার কাছে আরও একটা মিথিলিন ব্লু এর সলিউশন আছে, সব জিনিসপত্র সেম। এইবারে সেকেন্ডটার মধ্যে আমি কি করলাম, সেকেন্ডটার মধ্যে আমি করলাম হচ্ছে ওই আগের বারে যে চারকোল ব্লক ছিল, ওই সেম সাইজেরই চারকোল ব্লককে আমি কি করলাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সেম সাইজের চারকোল ব্লককে আমি কি করলাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম।
তাহলে যখন আমি ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, এবার আমার অবজারভেশন কী হবে, বেসিক্যালি আমার চারকোল ব্লক যেটা করে হচ্ছে ভাই ওই ব্লু কালারটাকে অ্যাবজর্ব করে নেয়, মিথিলিন ব্লুটাকে আমার অ্যাবজর্ব করে নেয়। তাহলে ভাই এখানেও আমার অ্যাবজর্ব করবে, এখানেও আমার অ্যাবজর্ব করবে, এখানেও আমার অ্যাবজর্ব করবে, এখানেও আমার অ্যাবজর্ব করবে। দুখানার মধ্যে কোথায় সারফেস এরিয়াটা বেশি, যেখানে আমার সারফেস এরিয়া বেশি সেখানে আমার অ্যাবজর্পশন বেশি হবে। অ্যাবজর্পশন আমার বেশি হলে স্বাভাবিকভাবেই আমার সলিউশনের কালারটা তত ইজিলি ফেড হয়ে যাবে। এবারে কোথায় আমার অ্যাবজর্পশনটা বেশি, কোথায় আমার সারফেস এরিয়া বেশি, আমি সিম্পলি ভাবি এটা কোথায় সারফেস এরিয়াটা বেশি। আমার কাছে ছিল এরকম, আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। কেন আমার সারফেস এরিয়া কোথায় বেশি, সারফেস এরিয়া কোথায় কম, তুই সিম্পলি ভাব তোর কাছে ছিল হচ্ছে সাপোজ একটা ফুটবল, যদি একটা ফুটবল থাকে তাহলে ফুটবলটা আমার যেটুকু এরিয়াতে টাচ করে রেখেছে, আর আমি ধর ফুটবলটাকে ফাটিয়ে দিলাম, আমার অনেকটা ভাই সারফেস এরিয়া ওপেন হয়ে যায়, আমার অনেকটা জায়গা জুড়ে তখন ছড়িয়ে আছে। তাহলে স্বাভাবিকভাবেই যখন এটা কনডেন্সড হয়ে আছে, ব্রাঞ্চড হয়ে আছে, তখন এর সারফেস এরিয়া কম। আর যখন ওই জিনিসটা আমি পুরো ফাটিয়ে মানে পুরো ছড়িয়ে দিয়েছি, তখন আমার কী হচ্ছে, ব্যাপারটা যখন লিনিয়ার হয়ে গেল, তখন আমার সারফেস এরিয়া বেড়ে গেছে। তাহলে ভাই সারফেস এরিয়া বেশি কোথায়, এই দুখানার মধ্যে সারফেস এরিয়া বেশি হচ্ছে আমার এখানে। তাহলে এখানে যদি আমার সারফেস এরিয়া বেশি হয়, তাহলে আমার অবজারভেশন কী হবে, আমি দেখবো হচ্ছে এইখানে সলিউশনটা অনেক বেশি আমার ফেড হয়ে যাবে, আর এখানে সলিউশনটা আমার কম ফেড হবে। তাহলে এই ঘটনা দিয়ে আমি প্রমাণ করতে পারবো কি, যে ভাই অধিশোষণ হচ্ছে একটা পৃষ্ঠতলীয় ঘটনা, এটাও তোর পরীক্ষার মধ্যে আসবে, বোঝা গেছে? তাহলে চল এবারে খাতার মধ্যে তুই সবই লিখছিস, খাতার মধ্যে আবার হেডিং দে, এগুলো বইয়ের মধ্যে আছে মার্ক করবো, দেখ ব্যাপারটা হলে আমি তখন বুঝতে পারছি। খাতার মধ্যে আবার হেডিং দে, লেখ অধিশোষণ এবং থার্মোডাইনামিক্স, অধিশোষণ এবং থার্মোডাইনামিক্স, অধিশোষণ এবং থার্মোডাইনামিক্স, অধিশোষণ এবং থার্মোডাইনামিক্স, হেডিং দিয়েছি অধিশোষণ এবং থার্মোডাইনামিক্স। যেরকমভাবে ঠিক সলিউশন চ্যাপ্টারও আমি দেখেছিলাম ভাই, সলিউশন চ্যাপ্টারও ডেল্টা জি কী হবে আদর্শ দ্রবণের জন্য, ডেল এইচের ভ্যালু কী হবে, এগুলো আমার দেখা আছে সলিউশন চ্যাপ্টারে, তুই বাড়িতে অলরেডি রিভাইজ করা স্টার্ট করে দিয়েছিস, এগুলো তোকে আলাদা করে বলতে লাগে না। আচ্ছা চল, তো এখানে বেসিক্যালি দেখি নাম্বার 1 পয়েন্ট লেখ ডেল্টা জি। ডেল্টা জি মানে কি, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। ডেল সাইন কীভাবে দিতে হয় তোর জানা আছে, আর জি মানে কীভাবে লিখতে হয়, ক্যাপিটাল না স্মল, তুই সবই জানিস। ক্লাস 12-এর শেষ তোর, আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার শুরু হয়ে গেছে, পরের দিন এই চ্যাপ্টার শেষ, সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে ডেল জি কীভাবে লিখলে তুই বুঝেছিস, ঠিক আছে? ডেল জি মানে কি, গিভসের মুক্ত শক্তির পরিবর্তন, তাহলে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। দেখ ভাই এই যে প্রসেসগুলোতে কিছুক্ষণ আগে আমি লিখেছি ভাই, ফিজিক্যাল অ্যাবজর্পশন হোক বা কেমিক্যাল অ্যাবজর্পশন, সবই হচ্ছে আমার স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেসের জন্য আমার ডেল জির ভ্যালু কী ছিল, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো। তাহলে আমার কী হলো, নাম্বার 1 পয়েন্ট লিখলাম ডেল জি হচ্ছে আমার কী হবে, লেস দ্যান জিরো। তোকে এগুলো জিজ্ঞেস করবে পরীক্ষাতে, ডেল জি কী হবে, লেস দ্যান জিরো, নিজে থেকে হচ্ছে স্পন্টেনিয়াস, তাহলে ডেল জি আমার কী হলো, লেস দ্যান জিরো। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার, বোঝা গেছে। 2 নাম্বার চল লিখবো ডেল্টা এস। ডেল্টা এস মানে কি, এস ফর এন্ট্রপি, কোথায় পড়েছি, ক্লাস 11-এ পড়েছি এন্ট্রপি। এস মানে হচ্ছে এন্ট্রপি, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে ছিল। ডেল এস মানে কি, এন্ট্রপির চেঞ্জ। আচ্ছা এন্ট্রপির চেঞ্জ আমার এখানে কি হলো, এন্ট্রপি আমার অবভিয়াসলি আলটিমেটলি ফ্যাক্টর নয়, সেটা আমি ক্লাস 11-এ পড়েছিলাম। আলটিমেট ফ্যাক্টর হচ্ছে আমার ডেল জি রিলেশনটা, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। তার মানে আমার যে সব স্পন্টেনিয়াস প্রসেসে বা সব স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় ডেল এস এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হবে, এরকম কোনো কথা আমার তো নেই, বেসিক্যালি এরকম কোনো কথা নেই। তাহলে আলটিমেট ফ্যাক্টর হচ্ছে আমার ডেল জি স্বাভাবিকভাবেই। তাহলে ডেল এস এর আমার ভ্যালুটা কি, ডেল এস এর ভ্যালু কি আমি জাস্ট নর্মালি ফিল করবো। আমি বলছিলাম যে অ্যাডজর্পশন যখন আমার হচ্ছে, অ্যাডজর্পশনের কেসটা কি, অ্যাডজর্পশন হচ্ছে আমার এরকম, এই যে অধিশোষক, অধিশোষকের উপরে ধর আমার এটা ছিল হচ্ছে অধিশোষক বা অ্যাডজর্বেন্ট। এবারে এর উপরে আমি কাকে দিলাম, সাপোজ এই যে ধর গ্যাস মলিকুল, তুই ভাব গ্যাস মলিকুল, ধর আমার কি হচ্ছে, গ্যাস মলিকুল আগে ধর ছড়িয়েছিল, আমি অ্যাডজর্বেন্টটাকে রেখেছি, অধিশোষকটাকে রেখেছি, এর উপরে ধর আমি গ্যাস পাস করা স্টার্ট করলাম। তাহলে গ্যাসগুলো স্বাভাবিকভাবেই আগে আমার এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। এইবারে কি হলো ভাই, যখন এরা অধিশোষিত হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কি হবে ভাই, এরা আমার সারফেসের উপর এরকম এসে লেগে গেল। তাহলে এইটা হচ্ছে আমার ভাই অধিশোষণের ঘটনা। তাহলে তুই বল, আগে আমার ওদের মধ্যে কি ছিল, অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল, ব্যাপারটা ডিস্টারবেন্স বেশি ছিল। এখন আমার কি হলো ভাই, ডিস্টারবেন্স কম হলো, র্যান্ডমনেস আগে বেশি ছিল, র্যান্ডমনেস এখন আমার কম হলো। র্যান্ডমনেসের কনসেপ্ট পড়েছি ক্লাস 11 থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। তাহলে ভাই র্যান্ডমনেস ছিল আমার আগে বেশি, র্যান্ডমনেস আমার এখন কমে গেল। তাহলে বলতে এন্ট্রপি কি হলো, বাড়লো না কমলো, ডেল্টা এর ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, ডেল্টা এর ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, যেটা বলবি কনফিডেন্স নিয়ে বল, কারণ ক্লাস 12-এ পড়ি এখন, ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ি। তাহলে আমার অ্যানালাইটিক্যাল এবিলিটি, থিঙ্কিং এবিলিটি, রিজনিং এবিলিটি যথেষ্ট হাই লেভেলের হওয়া উচিত। ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়েছি, তাই না? 2 বছর সায়েন্স নিয়ে পড়লাম, টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছে স্কুলে, সারা বছর বাড়িতে প্র্যাকটিস করছি, সায়েন্স, অঙ্ক, ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, হার্ড কোর্স সাবজেক্টগুলো প্র্যাকটিস করছি। অ্যানালিটিক এবিলিটি, থিঙ্কিং এবিলিটি হাই লেভেলে যাচ্ছে আস্তে আস্তে, আর ফাঁকি দিলে তো যাবে না, সে তো অস্বাভাবিক ব্যাপার নয়। তাহলে ডেল এস এর ভ্যালু কি হলো, আগে আমার র্যান্ডমনেস ছিল বেশি না আগে আমার র্যান্ডমনেস কম ছিল? আগে আমার র্যান্ডমনেস কি ছিল, বেশি না কম, যখন আমার ওটা গ্যাসটা সারফেসের উপর অ্যাবজর্ব হয়নি? র্যান্ডমনেস মানে কি, র্যান্ডমনেস মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে আগে আমার ছড়িয়ে ছিটিয়ে বেশি ছিল না কম ছিল, বেশি ছিল। এখন আমার কি হলো, ছড়িয়ে ছিটিয়ে থাকাটা বেশি হলো না কম হলো, কম হলো। তাহলে ডেল্টা এস, এস মানে কি বেসিক্যালি র্যান্ডমনেস।
তাহলে বল আগে আমার বেশি ছিল এখন আমার কম হলো, তাহলে ডেল এস মানে কি র্যান্ডমনেসের চেঞ্জ, তাহলে চেঞ্জটা কি গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো? লেস দ্যান জিরো, তাহলে আমার ডেল এস এর ভ্যালু কি হলো লেস দ্যান জিরো, তাহলে ডেল এস আমার কি হলো ভাই লেস দ্যান জিরো, তাহলে আমি 2 নম্বর পয়েন্ট লিখে রাখলাম ডেল এস এর ভ্যালু আমার কি হবে লেস দ্যান জিরো। 2 নম্বর পয়েন্ট আমি কি লিখলাম ডেল এস এর ভ্যালু কি হবে লেস দ্যান জিরো। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ভাই অধিশোষণে আমার কি হয় এন্ট্রপি চেঞ্জ গ্রেটার দ্যান না লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো হলো, কেন হলো ভাই আমি বইয়ের মধ্যে মার্ক করবো কিছুক্ষণ পরে, বোঝা গেল, তুই বুঝলি। তাহলে ডেল এস এর ভ্যালু আমার কি হলো লেস দ্যান জিরো। 3 নাম্বার হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালু কি হবে। 3 নাম্বার হচ্ছে ডেল এইচ এর ভ্যালু কি হবে। ডেল জির ভ্যালু বলে দিয়েছে আমার কি হবে সবসময়তেই লেস দ্যান জিরো হবে, ডেল এস এর ভ্যালু আমার সবসময় লেস দ্যান জিরো হবে। এখন প্রশ্ন হচ্ছে ডেল এইচ এর ভ্যালু কি হবে, ডেল এইচ এর ভ্যালু কি হবে বল দেখি, ডেল এইচ এর ভ্যালু কি হবে বলতে পারবি? তোর কাছে একটা ইকুয়েশন আছে, কোন ইকুয়েশন আছে? আছে হচ্ছে ডেল জি ইকুয়ালস টু, চল বার কর একটু সলিউশন বার কর, বলে দিয়েছিলাম প্রত্যেকদিনের খাতা আনতে, বার কর একটু খাতাগুলো বার কর, পুরোনো খাতাগুলো একটু বেরোবে ব্যাগ থেকে। তাই না, আমি তো বলে দিয়েছি ভাই প্রত্যেকদিনের খাতাগুলো আনতে। বা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, ইলেকট্রোকেমিস্ট্রি ডেল জির ফর্মুলা আছে, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারও আছে ডেল জির ফর্মুলা। ইনফ্যাক্ট এই ফর্মুলাটা পড়েছিলাম ক্লাস 11-এ। ইলেকট্রোকেমিস্ট্রি সলিউশন খাতা এনেছিস তুই? তুই তো আসেনি। পুবালি এনেছিস খাতা? আনবি না তাই তো? তমগ্ন কি এক্সকিউজ? প্র্যাকটিক্যাল চলছিল, প্রজেক্ট চলছিল, খাতা বাড়িতে করা আছে, খাতাগুলো বাড়িতেই থাক তাই তো? এটাই তো অনেক আনতে ভুলে গেছিস, বল খাতা এনেছিস? তোর 5টা খাতা হয়ে গেছে। শ্রমিক এনেছিস? ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে খাতার মধ্যে লেখ ফর্মুলাটা দেখি, খাতার মধ্যে লেখ ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। এটা কোন ক্লাসের ফর্মুলা? ক্লাস 11-এর ফর্মুলা অ্যাকচুয়ালি। ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস ফর্মুলা লিখলাম খাতার মধ্যে। আচ্ছা ডেল এইচ এর ভ্যালু কি হবে, তোকে কোশ্চেনে জিজ্ঞেস করছে ডেল এইচ এর ভ্যালু কি হবে। আমি তো ভাই ওই যে বললাম অ্যানালাইটিক্যাল এবিলিটি আমার বেড়েছে আস্তে আস্তে। চল দেখা যাক কি হচ্ছে ডেল এইচ এর ভ্যালু। ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। তোকে বলেছে এটার ভ্যালুটা কি হবে। এইমাত্র আমি দেখলাম এই পুরো প্রসেসগুলোতে ডেল জির ভ্যালু কি হয় নেগেটিভ, তাহলে আমার ডেল জি হচ্ছে কি ভাই, এটা হচ্ছে আমার নেগেটিভ টার্ম। ডেল এস এর ভ্যালু আমার কি হবে, ডেল এস এর ভ্যালু আমি এইমাত্র দেখলাম এটা আমার নেগেটিভ হচ্ছে, এন্ট্রপি আমার কমছে, র্যান্ডমনেস কমছে। টি এর ভ্যালু আমার কি হয় টেম্পারেচার, টি এর ভ্যালু কি হয় টেম্পারেচার, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন পজিটিভ? যদি আমি তোকে বলি -1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তোকে যদি আমি বলি -1 ডিগ্রি সেন্টিগ্রেড, টি এর ভ্যালু হচ্ছে অলওয়েজ কেলভিন। কেলভিন মানে হচ্ছে আমার যদি ভাবি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 0 কেলভিন। তো 0 কেলভিন আমার রিচই করা যায় না, তার মানে যা হবে প্র্যাকটিক্যালি -273 মানে অনেক অনেক মাইনাস টেম্পারেচার। তো আমার টি এর ভ্যালু বেসিক্যালি প্র্যাকটিক্যালি আমার সবই হবে কেলভিনে, তাহলে সবই হচ্ছে আমার 0 কেলভিনের উপরে, তার মানে সবই হচ্ছে আমার পজিটিভ। তুই ব্যাপারটা পুরোটা বুঝতে পারছিস। তাহলে টি ডেল্টা এস টার্মটা হয়ে গেল নেগেটিভ, টি ডেল্টা এস টার্ম হচ্ছে নেগেটিভ, আর আগে আছে এটা নেগেটিভ, তাহলে এই পুরো জিনিসটা আমার হয়ে গেল কি ভাই পজিটিভ। তুই বুঝতে পারলি ব্যাপারটা, টি ডেল্টা এস টার্মটা আমার হচ্ছে ভাই নেগেটিভ, তাহলে আগে আছে একটা নেগেটিভ, আমার হয়ে গেল কি পজিটিভ। তাহলে আমি বুঝতেই পারছি ভাই ডেল এইচকে আমার কি হতে হবে, ডেল এইচকে আমার কি হতে হবে, আমি জানি ভাই এটা আমার নেগেটিভ, তাহলে ডেল এইচ এর ভ্যালু আমার কি হতে হবে নেগেটিভ হতে হবে। তার মানে আমার কি হলো ভাই ডেল এইচ এর ভ্যালু হতে হবে হচ্ছে নেগেটিভ, বোঝা গেল। তাহলে 3 নম্বর আমার কি হবে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ।
তাহলে অলওয়েজ আমার কি হবে ভাই, এই প্রসেসগুলোতে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এই কোশ্চেন থেকে পরীক্ষাতে করবে, তাহলে ডেল এইচ এর ভ্যালু আমার নেগেটিভ হলো, ক্লিয়ার? আচ্ছা শুধুমাত্র এবার নেগেটিভ হলো, চল দেখা যাক। তাহলে ডেল জির ভ্যালু আমার নেগেটিভ হয়েছে, খুব ভালো কথা, জানি এটা আমি আগেই পেয়ে গেছি। টি ডেল্টা এস, এই পুরো টার্মটা হচ্ছে আমার, টি ডেল্টা এস টার্মটা আমার নেগেটিভ, আবার ডেল এইচ টার্মটাও আমার নেগেটিভ। খুব ভালো কথা বুঝতে পারছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। টি ডেল্টা এস টার্মটাও নেগেটিভ, ডেল এইচ টার্মটা আমার নেগেটিভ হতে হবে। এখন এবার দেখি একটুখানি ভাই, এটা নেগেটিভ নেগেটিভ হয়ে গেছিলো পজিটিভ, কিন্তু ভাই ওভারঅল যেহেতু আমার ডেল জি নেগেটিভ, তাহলে এটাকে আমার নেগেটিভ হতেই হচ্ছে। কার ভ্যালু আমার বেশি হতে হবে? অবভিয়াসলি আমার ডেল এইচ এর ভ্যালু হতে হবে হচ্ছে বেশি, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তাহলে ডেল এইচ আমার কি হচ্ছে এখানে নেগেটিভ, বোঝা গেছে? তুই বুঝতে পারলি ডেল এইচ এর ভ্যালু কেন নেগেটিভ হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার কি ভাই থার্মোডাইনামিক্স রিলেটেড প্রত্যেকটা টার্ম, তোকে প্রত্যেকটা টার্ম ইনফ্যাক্ট পরীক্ষাতে দেবে। তাহলে এই ছিল হচ্ছে আমার কি শোষণের গল্প, অধিশোষণ অধিশোষিত, কোনটা আমার সরপশন, কোনটা অ্যাবজর্পশন, কোনটা আমার অ্যাবজর্পশন, আমি সবই বুঝতে পারলাম। এগুলো তোর পরীক্ষাতে আসবে, কীরকম কী আসবে বইয়ের মধ্যে মার্কিং আমি এক্ষুনি যাবো। চল তাহলে এবারে খাতায় লেখ লেখ অধিশোষণ সম্পর্কিত লেখচিত্র, অধিশোষণ সম্পর্কিত লেখচিত্র, অধিশোষণ সম্পর্কিত লেখচিত্র। আচ্ছা 1 নাম্বার ওর মধ্যে লিখবি অধিশোষণ আইসোবার, অধিশোষণ আইসোবার। আইসোবার মানে কি? আইসোবার, আইসো মানে সেম, আর বার আমার কিসের ইউনিট? বার হচ্ছে আমার চাপের ইউনিট। তাহলে আমার ভাই অধিশোষণ আইসোবার মানে কি বলতো? ক্লাস 11-এ পড়েছিলাম থার্মোডাইনামিক্সের মধ্যে 4খানা প্রসেস, আইসোবার, আইসোবেরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোকোরিক প্রসেস, তারপর হচ্ছে আমার আরেকটা পড়েছিলাম কি ইনসুলেটেড সিস্টেমের মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই 4খানা পড়েছিলাম, মনে আছে? অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, আইসোবেরিক, আইসোকোরিক, 4খানা। আইসোবেরিক মানে কি? আমার যে প্রসেসে প্রেশার হচ্ছে আমার বেসিক্যালি কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে আমার কি আইসোবেরিক প্রসেস। আইসোবার, বার হচ্ছে আমার কিসের ইউনিট? বার হচ্ছে আমার প্রেশারের ইউনিট। তাহলে বেসিক্যালি এইবার আমি তোকে যেটা বলবো, যেটা করছি সেটা কী করবো, আমি এখন যে ডায়াগ্রামগুলো আঁকবো, কিসের ডায়াগ্রাম আঁকবো? অবশ্যই ডায়াগ্রাম আমার তখনই যখন আমি কোনো এক্সপেরিমেন্ট করি, তাই না? এক্সপেরিমেন্ট করবো, কী এক্সপেরিমেন্ট করবো ভাই? আমি মিডিয়ামের টেম্পারেচারটাকে চেঞ্জ করবো, বাট আমি প্রেশারটাকে রেখে দেবো হচ্ছে ফিক্সড। আচ্ছা প্রেশার চেঞ্জ প্রেশারটাকে আমি ফিক্সড রাখছি, টেম্পারেচারকে আমি করবো চেঞ্জ। ঠান্ডা মাথায় একটু বুঝি, ভৌত অধিশোষণ আর ভাই কেমিক্যাল অধিশোষণ বা রাসায়নিক অধিশোষণ কোথায় টেম্পারেচারের কি এফেক্ট সেটাকে আমি একটু ভাবি। টেম্পারেচারের এফেক্টটা কোথায় কি হবে? চল খাতার বাঁ দিকে আমি লিখছি কেমিক্যালটা, আর ডান দিকে আমি লিখছি হচ্ছে ফিজিক্যাল। কেমিক্যাল কি ভাই? কেমিক্যাল অ্যাডজর্পশন স্বাভাবিকভাবেই, আর আমার কি ভাই ফিজিক্যাল অ্যাডজর্পশন, সবই অ্যাডজর্পশন আমার চলছে। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এইবারে চল দেখ, আমি এখানে জাস্ট একটা ম্যাথামেটিক্যাল টার্ম নেবো, কোন টার্ম? এমন কিছু চাপের কিচ্ছু নেই। আমি ভাবলাম যে ভাই আমার তো নিচেরটাকে বলে অধিশোষক আর উপরটাকে বলে অধিশোষিত, ইংলিশটা আমার কি নিচেরটাকে বলে অ্যাডজর্বেন্ট আর উপরটাকে বলে হচ্ছে আমার অ্যাডজর্বেট। ধর আমার কাছে ভাই এরকম আছে, এই যে ভাই নিচে হচ্ছে আমার অধিশোষক, তাহলে এটা আমার কি অ্যাডজর্বেট, তারপর লিখছি আমি অ্যাডজর্বেন্ট, আর উপরটাকে আমি অ্যাডজর্বেট, তাই তো? এটা লিখেছিলাম কিছুক্ষণ আগে। স্যার তোর ইংলিশ দরকার নেই, তুই ভাই বাংলাতেই লেখ। এটা হচ্ছে নিচেরটা অধিশোষক, আর এটা কি ভাই অধিশোষিত। অধিশোষিতগুলোকে যে আমার ভাই উপরে এসে এরকম লেগে যাচ্ছে সেটা আমার কি অধিশোষিত। বোঝা গেল? কি বলি হ্যাঁ বুঝলাম। এইবারে ধর আমি ভাবছি কি ভাই, আমি ভাবলাম, ভাবতেই পারে, অসুবিধার কিছুই নেই। আমি ভাবলাম এম গ্রাম অধিশোষক এক্স গ্রাম অধিশোষিতকে অ্যাডজর্ব করতে পারে। বোঝা গেল? আমি কি ভাবলাম ভাই, অবশ্যই একটা লিমিট তো থাকবে, স্বাভাবিকভাবেই ভাই একটা লিমিট থাকবে। অধিশোষক একটা সার্টেন অ্যামাউন্টেরই আমার অধিশোষিতকের উপরে অ্যাডজর্ব করতে পারবে, এটা স্বাভাবিক ব্যাপার একদম। তাহলে আমি ধর ভাবলাম কি এম গ্রাম অধিশোষকের উপরে এক্স গ্রাম অধিশোষিত আমার ওরকম শোষণ প্রক্রিয়াতে অংশগ্রহণ, অধিশোষণে অংশগ্রহণ করে। বোঝা গেছে? একটা স্বাভাবিকভাবে লিমিট থাকবে। তাহলে এইবারে যদি লিমিট থাকে, তাহলে আমি ভাবলাম কি ভাই এম গ্রামের উপরে এক্স গ্রাম আমার অধিশোষিত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা তুই বুঝলি ব্যাপারটা, এম গ্রামের উপরে আমার এক্স গ্রাম এসে চিপকাতে পারে ম্যাক্সিমাম। তো এরকম চিপকাক, অসুবিধার কিছু নেই। এখন তুই ভাব ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশন, কিছুক্ষণ আগে আমি কম্পেয়ার করছিলাম। ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার কি ছিল ভাই? ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার জাস্ট সিম্পলি সারফেসের উপরে ভাই ওরা এসে চিপকা থাকবে, চিপকে যাবে।
আর আমার কি হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশনে বন্ড ফর্ম হবে, কেমিক্যাল রিয়াকশন হবে, তাহলে কেমিক্যাল বন্ড আমার ওখানে হচ্ছে ভাই কেমিক্যাল রিয়াকশন, ওখানে ড্রাইভিং ফোর্স ছিল। এইবারে ফিজিক্যাল অ্যাডজর্পশনে আমার কি হয়, ফিজিক্যাল অ্যাডজর্পশনে ধরো ভাই আমার এই যে অধিশোষকের উপরে ঠান্ডা মাথায় দেখতে থাকছি, অধিশোষকের উপর আমার কি হতে পারে, ধরো সে একটা লেয়ার আমার ধরো এরকম লাগলো, ঠিক আছে, একটা লেয়ার ধরো আমার এরকম লেগেছে। আর কেমিক্যাল অ্যাডজর্পশনে কি হলো ভাই, এসে লেগে অন্য কোনো নিউ প্রোডাক্ট বানিয়ে ফেললো, বুঝলি, কোনো নতুন একটা প্রোডাক্ট বানিয়ে ফেললো। ওই যে রিয়াকশনের তোকে এক্সাম্পল দিয়েছিলাম, তখন নিকেল সারফেস ছিল, নিকেল সারফেসের উপরে আমি হাইড্রোজেন দিয়েছিলাম, ইথিলিন এসে আমার ইথেন বানিয়ে ফেললো, সেটা আমি অর্গ্যানিক অলরেডি পড়েছি এই রিয়াকশন। ওখানে আমার কি হলো, সিম্পলি ভাই এসে চিপকে গেছে। এইবারে ধর আমি এর উপরে আরও এই উপরের জিনিসটাকে তো আমি পাস করছি, অধিশোষিতকে ধর আমি আরও পাস করতে চাইছি। এইবারে পরে ধর আমি যদি আরও গ্যাস পাস করি, আরও গ্যাস ভাই আমার এর উপরে চিপকে যেতে পারে, কেন হবে সেগুলো আমার তো সিলেবাসের মধ্যে কিছু নেই। এখানে আমার আরও গ্যাস চিপকে যেতে পারে, অবভিয়াসলি এটাকে আমার কি বলে বলতো, মাল্টি লেয়ার ফর্মেশন, মাল্টি লেয়ার আমার ফর্ম হবে। তার মানে ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার ভাই মাল্টি লেয়ার এরকম ফর্ম হয়, ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার মাল্টি লেয়ার ফর্ম হবে। কেন, তার কারণ ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার রিভার্সেবল ছিল ভাই, আমি ভাই এই ইন্টারাকশনটা কেটে দিলে আমার আগের ভার্সনে ফিরে চলে আসবে, মনে আছে? ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার ছিল ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারাকশনটা কেটে দিলে আমার আগের ভার্সনে ফিরে চলে আসবে। ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার মাল্টি লেয়ার ফর্ম হয়, ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার কি হবে, মাল্টি লেয়ার ফর্ম হয়। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনে চল দেখতে থাকি, যদি কেমিক্যাল অ্যাডজর্পশনের কথা ভাবি, কেমিক্যাল অ্যাডজর্পশনে ধর আমার নিকেল সারফেসের উপর হাইড্রোজেন ধর লেগেছিল, ইথিলিনকে ধর আমি পাস করলাম, আমার কি হলো, সারফেসের উপরে এরা সবাই ধর আমার ইথেনে কনভার্ট হয়ে গেল, সারফেসের উপরে ধর সবাই আমার কিছু হলো ইথেনে কনভার্ট হয়ে গেল। তাহলে যখন ভাব যদি আমার ইথেনে কনভার্ট হয়ে যায়, তাহলে তো ভাই ইথেন এখন নিকেল সারফেসের উপরে বসে আছে, আর তো নিকেলকে ওপেন রাখেনি, নিকেল সারফেসের আমার ওপেন নেই। এবার যদি আমি এর উপরে ফার্দার আরও ইথিলিন পাস করাই, ইথিলিন তো আর ভাই নিকেলকে তো আর খোলা পাচ্ছে না, তার মানে কি হবে বলতো, তুই বল এরপরে কি আর রিয়াকশন হবে? রিয়াকশন আমার হবে না, কেন, কারণ নিকেল সারফেসকে আর খোলা পাওয়া যাচ্ছে না। তার মানে কেমিক্যাল অ্যাডজর্পশন আমার মনোলেয়ার ফর্ম হবে। তাহলে কেমিক্যাল অ্যাডজর্পশন আমার কি হয় ভাই, মনোলেয়ার ফর্ম হয়, আর ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার কি হয়, মাল্টি লেয়ার ফর্ম হয়। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে কেমিক্যাল অ্যাডজর্পশন আমার ভাই মনোলেয়ার, আর ফিজিক্যাল অ্যাডজর্পশন আমার কি হবে, মাল্টি লেয়ার ফর্ম হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। এবারে কেন এখানে মাল্টি লেয়ার হলো তার এক্সাক্ট এক্সপ্রেশন আমার তো সিলেবাসের মধ্যে এখনই নেই, আর সেটা আমি এখন বুঝতেও পারবো না, আরও অনেক জিনিসপত্র জানতে হবে। তাহলে এই হচ্ছে আমার ভাই ফিজিক্যাল অ্যাডজর্পশনের গল্প, খুব ভালো কথা বুঝেছি। আচ্ছা এইবারে তুই ভাব, ক্লিয়ার, সবার বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এখন ধর আমি এই মুহূর্তে যেটা করছি, আমি এখন কি করছি, আমি করছি হচ্ছে অ্যাডজর্পশন। আমি যদি বলি ইংলিশটা আমার কি হবে, তুই খাতায় হেডিং দিয়েছিস, কি হেডিং দিয়েছিস বলতো, অধিশোষণ, অধিশোষণ আইসোবার, তাই তো? ওটা ইংলিশ আমার লেখ, ইংলিশে লিখে রাখ, অসুবিধার কিছুই নেই, লেখ অ্যাডজর্পশন আইসোবার, ADSORPTION, অ্যাডজর্প, অবভিয়াসলি এগুলো অ্যাডজর্পশন হচ্ছে, ADSORPTION, অ্যাডজর্পশন আইসোবার। অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশনের ডিফারেন্স ক্লাসের শুরুতেই পড়েছি, অ্যাডজর্পশন আইসোবার, ঠিক আছে? আইসোবার মানে কি ভাই, আইসোবার মানে হচ্ছে আমি যদি কোনো ডায়াগ্রাম আঁকি যেটা কিনা আমার সেম প্রেসারে হয়েছে এক্সপেরিমেন্টটা, তাহলে সেই ডায়াগ্রামকেই বলা হচ্ছে আইসোবার। আর ধর যদি আইসোবেরিক প্রসেস কিন্তু নয়, আইসোবেরিক প্রসেস মানে ভাই সিমিলারিটি তো আছেই, আইসো মানে সেম, বার মানে প্রেসার, তো ভাই আইসোবার টার্মটা দিয়ে আমার কি রিপ্রেজেন্ট করা, কোনো গ্রাফ যে গ্রাফটা কিনা আমার সেম প্রেসারে আঁকা হয়েছে সেটাকে আমার বলা হচ্ছে আইসোবার। আর আইসোথার্ম মানে কি, দেখ আইসোথার্মাল প্রসেস তুই পড়েছিলি, আইসোথার্মাল প্রসেস মানে যে প্রসেসে আমার টেম্পারেচার সেম থাকে, আইসোথার্ম মানে হচ্ছে যে গ্রাফে আমার টেম্পারেচারটা সেম আছে, সেটা হচ্ছে আমার আইসোথার্ম। আইসোথার্ম আর আইসোথার্মাল প্রসেস ব্যাপারটা অনেকটা সিমিলার হলেও এক্স্যাক্টলি টার্মগুলো নয়, যেমন ক্রিকেট আর ভাই ক্রিকেট আর দুখানা সেম টার্ম হতে পারে না কখনো, সিমিলার ব্যাপারটা হচ্ছে আমার একই গল্প, ব্যাট আর ব্যাটার কোনোদিনও সেম নয়, তাই না? তাহলে ভাই সেম ব্যাপার হচ্ছে এখানে আমার। তাহলে যাই হোক, চল এবার আমি যাই ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে, আমি দেখবো ভাই এই মুহূর্তে আমার কি আছে, ভাই এই মুহূর্তে আমার আছে আইসোবার আমি করছি, তার মানে আমার প্রেশার আমার ফিক্সড। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন আমার পি আছে ফিক্সড, প্রেশার ফিক্সড। আমার তো সিলেবাস আছে ভাই আইদার প্রেশার আর টেম্পারেচার, ভলিউমের গল্প তোর এখানে নেই, ভলিউমের গল্প আরও কঠিন, ওগুলো আমার তো নেই। তোকে ক্লাসের শুরুতেই বলেছি সারফেস কেমিস্ট্রি একটা হিউজ পার্ট, সারফেস কেমিস্ট্রি, সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সারফেস কেমিস্ট্রি একটা বিশাল বড় পার্ট, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের কত নাম্বার আছে এই চ্যাপ্টার থেকে, দেখ মোটামুটি আছে হচ্ছে 4 নাম্বার, 4 না 3 নাম্বার আছে, তো দেখ তো কত আছে, শুরুর দিকে চলে যা, 4 নাম্বারই আছে, এখান থেকে 4, সলিড স্টেট থেকে 4, 4 4 মিলিয়ে 8, 4 4 মিলিয়ে হচ্ছে 8 নাম্বার। আচ্ছা 4 নাম্বার আছে, তাহলে চল দেখ বেসিক্যালি এই হচ্ছে ভাই এই চ্যাপ্টারে বোঝার জিনিসপত্র আছে 50%, 50% মুখস্থ করার জিনিসপত্র, ঠিক আছে? ডিটারজেন্টের ফর্মুলা কি, ডিটারজেন্টের এইসব কী হবে, কোলয়েডের ফর্মুলা কি, এগুলো তোকে মুখস্থ করতে হবে। দেখ প্রেশার আমার ফিক্সড। এইবারে তুই ভাববি, ঠান্ডা মাথায় ভাব, ধর আমি ভাই টেম্পারেচার বাড়াচ্ছি, যদি আমার টেম্পারেচার বাড়াই তাহলে আমার ফিজিক্যাল অ্যাডজর্পশনে কী হবে ভাবা যাক। টেম্পারেচার যদি বাড়াই তাহলে আমার টেম্পারেচার বাড়িয়ে দিলে কী হবে বলতো ভাই, যারা চিপকে বসেছিল তারা বল আরও বেশি বেশি চিপকাবে নাকি ভাই উড়ে পালিয়ে যাবে, কোনটা উড়ে পালিয়ে যাবে স্বাভাবিকভাবে।
তাহলে কি হলো বলতে ভাই, টেম্পারেচার বাড়ালে ফিজিক্যাল অ্যাবজর্পশন কমতে থাকে, স্বাভাবিকভাবে বোঝা গেল। টেম্পারেচার বাড়ালে আমার কি হবে, ফিজিক্যাল অ্যাবজর্পশন কমবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম। এইখানে দেখি ফিরে আসি, দেখ কেমিক্যাল অ্যাবজর্পশন, কেমিক্যাল অ্যাবজর্পশন বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এইবারে আমি তুই ভাই অলরেডি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়েছি, মনে আছে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার? কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে অলরেডি এই জিনিসটা দেখেছিলাম। কি দেখেছিলাম? এটা দেখেছি হচ্ছে, ধর আমার কাছে আছে ভাই, এটা ছিল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, মনে পড়ে? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ভাই, স্টার্টিং ম্যাটেরিয়াল এই হচ্ছে আমার প্রোডাক্ট, এটা আমার কি ভাই এনার্জি অফ অ্যাক্টিভেশন, সক্রিয়করণ শক্তি। এই যে ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যদি আমার যেতে হয়, তাহলে ভাই এই গ্যাপটা টপকে যেতে হতো, পাহাড়ের মাথা দিয়ে ওখানে যেতে হতো। এটা আমার বলতে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন বা সক্রিয়করণ শক্তি। টেম্পারেচার বাড়িয়ে দিলে আমার কি হবে, স্বাভাবিকভাবেই ওরা ভাই এই এনার্জিটা পেয়ে যাবে, তাহলে আমার স্বাভাবিকভাবে তখন টপকাতে ইজি হবে। তাহলে টেম্পারেচার বাড়ালে ওই জন্য রিয়াকশন ফাস্ট হবে। তাহলে টেম্পারেচার বাড়লে যদি রিয়াকশন ফাস্ট হয়, তাহলে কেমিক্যাল অ্যাবজর্পশন বাড়বে। বাড়তে বাড়তে একটা অবভিয়াসলি একটা লেভেল আছে, স্বাভাবিকভাবেই। তাহলে কেমিক্যাল অ্যাবজর্পশন কি হবে, টেম্পারেচার বাড়লে একটা এক্সটেন্ট অবধি বাড়বে, তারপর কিন্তু আবার আমার ওটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, আসছি সেই পার্টে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে টেম্পারেচার বাড়লে যে পুরো বাড়তেই থাকবে এরকম কোনো কথা নেই। এটা আমি ভাই এখানে কোনো ডায়াগ্রাম আঁকিনি, এটা আমি তোকে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের ডায়াগ্রাম এখানে আঁকলাম। বোঝা গেল? তাহলে টেম্পারেচার বাড়লে রিয়াকশন বাড়ে, কিন্তু কত বাড়ে ভাই, বাড়তে বাড়তে একটা লেভেল অবধি যাবে, অবশ্যই একটা লেভেল অবধি যাবে, গিয়ে আমার ওটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হবে বা কমতেও পারে, সেটা আমার ডিপেন্ড করছে। তাহলে এবারে তুই বইয়ের মধ্যে বার কর, আমি কি পড়াচ্ছি সেটা তুই বইয়ের মধ্যে যাই। এই মুহূর্তে আমি বইয়ের মধ্যে কিছু মার্ক করছিলাম, তোকে জাস্ট দেখাচ্ছি বইয়ের মধ্যে কি পড়ছি। 5.5 চিত্র 5.3, চিত্র 5.3 দেখতে পাচ্ছিস, দুখানা ডায়াগ্রাম আছে। বোঝা গেল? আচ্ছা, কিছুই বুঝিনি, মানে বুঝেছি কিন্তু ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসে কাকে নিয়েছে সেটা বুঝতে পারছি, ওয়াই অ্যাক্সিসে কাকে নিয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি। বুঝতে পারছি সেটা কিন্তু বুঝিনি। চল দেখ, কিছুই না, ওয়াই অ্যাক্সিসে কাকে নিয়েছে চল দেখা যাক। দুখানা ডায়াগ্রাম বেসিক্যালি, ডায়াগ্রাম তো ভাই তোর বইয়ের মধ্যে আঁকা আছে, খাতাতেও আমি এখন আঁকবো। কেন আঁকবো? কারণ ভাই নিজে না আঁকলে কোনোদিন ওটা প্র্যাকটিস হয় না। কি নিয়েছে দেখ, এক্স অ্যাক্সিসে নিয়েছে টেম্পারেচার, অবশ্যই ভাই আমি টেম্পারেচার ভ্যারি করছি, টেম্পারেচার আমি ভ্যারি করবো। আর দেখ ওয়াই অ্যাক্সিসে কাকে নেওয়া হয়েছে, ঠান্ডা মাথায় দেখি তোকে যেটা কিছুক্ষণ আগে বললাম। ধর আমার এম গ্রাম অধিশোষক এক্স গ্রাম অধিশোষিতকে অ্যাডজর্ব করে, বুঝতে পেরেছিস? এম গ্রামে এক্স গ্রাম অ্যাডজর্ব হয়, তাহলে 1 গ্রামে কত হয় বলতো, এম গ্রামে হয় এক্স গ্রাম, 1 গ্রামে কত হবে এক্স বাই এম, ওটাই তোর ওয়াই অ্যাক্সিসের মধ্যে নিয়েছে, বুঝতে পেরেছিস? ওয়াই অ্যাক্সিসে কাকে নিয়েছি, এক্স বাই এম। বোঝা গেল? ক্লিয়ার সবার? এক্স বাই এম কাকে নিয়েছে, তোকে পরীক্ষাতে এগুলো কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট জিজ্ঞেস করেছে ডায়াগ্রাম আঁকতে দেবে। এক্স বাই এম এর স্বাভাবিকভাবে একটা নাম আছে, কি নাম ওটার, নাম লিখে রাখ খাতার মধ্যে। এক্স বাই এমকে আমার কি বলে, অধিশোষণ মাত্রা। এক্স বাই এম মানে কি বুঝেছিস? এক্স বাই এম মানে আমার কি হলো, অধিশোষণ মাত্রা। এক্স বাই এম মানে কি হলো, অধিশোষণ মাত্রা, জাস্ট নামটা হচ্ছে কি অধিশোষণ মাত্রা। এক্স মানে কি আর এম মানে কি বোঝা গেছে? এম হচ্ছে আমার অধিশোষক, মানে আমার ধর এম গ্রাম অধিশোষক ছিল, আর এক্স গ্রাম ধর ওর মধ্যে অধিশোষিত এসে লেগেছে। ক্লিয়ার?